শুরু হবে রমাপ্রসাদ বণিকের নাটক মানানসই। কোথায় শুরু হতে পারে এই কাল্পনিক নাটকীয় ঘটনা? এই দেশেরই কোনো সংরক্ষিত অরণ্যে, যেখানে বুনো জন্তু জানোয়ারের সঙ্গে মিলেমিশে আছেন বুনো মানুষ। স্বাধীন ভারতবর্ষের ভোটার্স লিস্টে এদের নাম নেই, এরা ট্রাইবালস। তেমনই এক অরণ্যে বন দপ্তরের সুসজ্জিত ডাকবাংলোর একটি ঘর। ঘরটি এখন শূন্য। কাঁচের জানলায় গাছগাছালির ছায়া দুলছে। বাইরে আলোর তীব্রতা নেই, বরং আসন্ন গোধূলির ইঙ্গিত মিলছে। কোথাও একটা গোত্রহীন পাখি শ্রুতি কটু স্বরে বিরামহীন ডেকে চলেছে। একটা ডিজেল ইঞ্জিনের জিপ ঘর ঘর শব্দ তুলে এগিয়ে আসতেই পাখিটা থমকে গেল। জিপ থেকে নেমে পরিবেশের অপূর্ব স্নিগ্ধতা আর নির্জনতাকে খান খান করে জুতোর শব্দ তুলে কয়েকজোড়া পা এগিয়ে এসে নীরব হলো দরজার বাইরে। ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে এলেন কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্মী। এদের হাতে মেটাল ডিটেক্টর গোছের বিচিত্র যন্ত্রপাতি। সুসজ্জিত বিছানার চাদর তুলে ম্যাট্রেস মাটিতে ফেলে বালিশের ঢাকনা খুলে দেওয়ালের ছবি সরিয়ে ফুলদানের ফুল উপড়ে ফোনের রিসিভারের প্যাঁচ ঘুরিয়ে জলের জাগের ঢাকা খুলে আরো কত উপায়ে চিরুনি তল্লাশি চলল ঘর জুড়ে। তারপর সিকিউরিটির আরো খুঁটিনাটি নিয়ে ওই অফিসাররা কেয়ারটেকারের সঙ্গে আলোচনা শুরু করলেন। ফাঁকে ফাঁকে চলতেই থাকলো তল্লাশি। ভাটনাগর, আপনি বাথরুমটা দেখুন, আমি দেখে এবার কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করি। হ্যালো 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 কন্ট্রোল, হ্যালো। কি ব্যাপার, সব ঘুমিয়ে পড়লো নাকি? দেখি আর একবার ট্রাই করে। হ্যালো হ্যালো কন্ট্রোল, হ্যালো। হ্যাঁ, হো গেছে। ওদের আর কি, হেড অফিস সব নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে, যত দায়িত্ব সব। কি ব্যাপার ভাটনাগর, সব ঠিক আছে তো? হোয়াট? না 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 না, এত বড় একটা সিকিউরিটি প্রবলেম, এটা তো কখনোই মেনে। কেয়ারটেকার কোথায় গেল? কেয়ারটেকার কোথায়? মিস্টার কেয়ারটেকার! ইয়েস স্যার। কোথায় ছিল তখন? এই বাথরুম থেকে পাশের বাথরুমে যাওয়ার একটা কমন ডোর আছে, এতে সিকিউরিটি প্রবলেম হতে পারে। হোয়াই দিস হ্যাজ নট বিন টেকেন কেয়ার অফ? দ্যাট উইল বি এ প্রবলেম স্যার। আমি এই ঘরটা মিনিস্টারের জন্য অ্যালট করেছি ইচ্ছে করি। ইচ্ছে করি মানে? স্যার, দুটো জেনারেটর এই বাংলোর পাওয়ার সাপ্লাই চলে। সো হোয়াট? না স্যার, অল্টারনেট কোনো কারণে একটা বাথরুমে জল না থাকলে অন্যটাই পাবেন। পাশাপাশি এই দুটো ঘরে এই সুবিধাটা রয়েছে স্যার। তাছাড়া পাহাড়ি নদীটা ওই পাশের ঘর থেকে দেখতে পাওয়া যায়। সেটা ভালোই, কিন্তু পাশের ঘরে নিশ্চয়ই আলাদা দরজা রয়েছে, বাইরে থেকে ঘরে ঢুকে আসবে। সেটা আমি বন্ধ করে দিয়েছি স্যার। এখন এই দুটো ঘরে একটাই মাত্র এন্ট্রি। মিনিস্টারের দেওয়ার কে কথা থাকছে? ঠিক এর উল্টো দিকের ঘরটা স্যার। ডান দিক না বাঁ দিক? ডান দিক স্যার। ডান দিক। আর মেডিকেল ইউনিট? পাশের লাগোয়া ঘর।
তাহলে বাদিক। ইয়েস স্যার। দ্যাটস গুড। শুনুন মিস্টার কেয়ারটেকার, ইয়েস স্যার। মিনিস্টার এখানে দুদিন স্টে করছেন। ইয়েস স্যার। এই দুদিন এখানে অন্য কোনো বোর্ডার থাকতে পারবে না। বাই অর্ডার, রাইট? রাইট স্যার। তাহলে কুক, সুইপার, রুম সার্ভিসে কারা কারা থাকছে নামগুলো একটু সব নোট করে নেওয়া যাক। ডায়েরিটা কোথায় গেল? ডায়েরি। হ্যাঁ, কুক এবং কিচেন ইয়াকুবু, রঘু সৎপতি, চাঁদ সাবুরি। সৎপতি, কি বুড়ি? চাঁদ সাবুরি স্যার। চান্সাবুড়ি, বাবা। তো এখানে থাকে? হ্যাঁ স্যার। আর রুম সার্ভিসে কে থাকবে? কামাল রাঘবন। বাহ, এই যে একেবারে কসমোপলিটন গেস্ট হাউস। এখানেই থাকে? হ্যাঁ স্যার। আর সুইপার থাকবে মানুষ। হ্যাঁ, মানুষ স্যার। মানুষ মানে ওটাই ওর নাম নাকি? হ্যাঁ স্যার। এখানে ছেলেবুড়ারা সবাই ওকে ওই নামেই ডাকে। ড্রাইভার কাছেই এক বস্তিতে থাকে। হ্যাঁ, বিশ্বাসযোগ্য? নিশ্চিন্তে থাকতে পারেন স্যার, বহুদিন এখানে কাজ করছি। হ্যাঁ, অল রাইট, অল রাইট। আপনার নাম? নয়েল ডিসুজা স্যার। ওয়ার্লো। আগে মানে কোনো এক সময় জন্মেছিলাম ওখানে, এখন এই জঙ্গলের মানুষ বনে গেছি। এখানকার বুনো মানুষগুলো আমাকে খুব আপন করে নিয়ে। মানে এদের ওপর আপনার খুব কন্ট্রোল আছে? হ্যাঁ, মানে খুব ভালোবাসে আর কি। গুড। তাহলে আপনার ওপর পুরোপুরি নির্ভর করতে পারি। 100 ভাগ স্যার। থ্যাংক ইউ। ও মাই গড, ওটা কি? ও, এই বিছেটা এখানে এলো কি করে? ভয় পাবেন না স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবেন আমি আপনি? দেখছি স্যার। মানুষ না 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 না, এই ঘটনাটা তো আমাকে খুব চিন্তায় ফেলে দিল। এই সিকিউরিটি আমরা দেবো কি করে? কোথায় কি লুকিয়ে রয়েছে সেটা তো আমরা জানি না। এই যে মানুষ, শোন, ওটাকে বাইরে নিয়ে গিয়ে মেরে ফেল। আরে সাপ, ইটাকে মারতে বলিস না। ই রাজা আছে, রাজা। यार बेसी लाई जंगले बहुत जहरीला। एक बार कटबे तो मानुष আর বাঁচবে লাই হ। হ্যাঁ বিচুয়া, বিচুয়া রে, তুই এখানকে কেন এলি বাপ? চল বাপ চল, তোকে তোর জায়গায় তোর জায়গায় রেখে আসি। Oh my goodness! কিভাবে বিচিটা দু আঙুলে ধরে তুলে নিল? না, আমাদের তো একেবারে ভয়ে গায়ে কাঁটা দিচ্ছে। এই যে মিস্টার নোয়েল এই রকম দু একটা ঘরে ঢুকলি তো একেবারে সর্বনাশ। লারে সাপ, তুরা ইকে যত ভয় করো, এ তার চেয়ে বেশি ভয় করে তোদের। যা যা, আর বেশি বকতে হবে না। ভাববেন না স্যার, নিশ্চয়ই ড্রেনের মুখ দিয়ে ঢুকে এসেছে। আমি ওষুধ ছড়িয়ে দেবার ব্যবস্থা করছি, একটা মাছিও গলবে না স্যার। যাক, আপনি ভরসা। ভরনাগর, বাইরে ডিউটিটা ফাইনাল করে ফেলুন। আর এই ঘর গোছানো হয়ে গেলে আমি ঘর সিল করে দিয়ে বেরোচ্ছি। স্যার, মিস্টার এবং তার স্ত্রী কি খাবেন তার কোনো চার্ট কিন্তু এখনো আমরা পাইনি। নো আইডিয়া। আসলে গরিব দেশের মন্ত্রী তো বুঝে শুনেই চাইবেন ওরা। ও নিয়ে মাথা ঘামি কোনো লাভ নেই। না, মানুষ এসে গেছিস। শোন, ঘরটা ঝটপট গুছিয়ে ফেল। গুছাই দিচ্ছি, গুছাই দিচ্ছি। রুম সার্ভিসে কি এই লোকটাই থাকছে? না না স্যার, ভদ্রর বাথরুম পরিষ্কার করবে ও। রুম সার্ভিসের লোকটিকে সদরে পাঠিয়েছি কিছু নতুন কাপ ডিশ কেনার জন্য। কোনো অসুবিধা হবে না স্যার, ব্রিজি জানি স্মার্ট কাজই ছিল। আপনার এই মানুষও কিন্তু খুব কাজের দেখছি। এইরকম একটা লোক পেলে দেবেন তো, আমাদের ওই শহরের অফিসে খুব দরকার। আমাকে শহুরে লিবি সাপ? মানুষ, কিছু মনে করবেন না স্যার, আপনি ব্যাপারগুলো ঠিক বুঝেন। আচ্ছা। মিলিয়ে মিশিয়ে কিছু একটা বলতে পারতে এলো। যা, বেশি কাজ করতে হবে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ও নিজের ভাষা ছেড়ে বাবুদের ভাষা তবু যা হোক রপ্ত করেছে। আর আমরা শিক্ষিত মানুষ বলে নিজেদের গর্ব করি, ওদের ভাষাটা বোঝবারও তো একবারও চেষ্টা করি না। তোমার শহরে যেতে খুব ইচ্ছে করে? হ্যাঁ সাহিব। এখানে কত টাকা মাইনে পাও? তনখা চাই না সাহিব,
खाना दिबी ব্যাস। শুধু শহর দেখতে চাও? হ্যাঁ, স্কুল আছে, अंग्रेजी শিখায়। ইংরেজি শেখার এত ইচ্ছা তোমার? মোর লেগে নয় সাহিব, মোর লেগে নয়, মোর বিঠার লাগে। মাই সন, মাই সন। স্যার, ওর একটা 4 বছরের ছেলে আছে। হুম, বউটা মারা গেছে স্যার, আচ্ছা। এখন ছেলেটাই ওর সব। আহ, শোনো মানুষ, কাছে এসো, এসো, বসো এখানে। হ্যাঁ, আহা, বসো না, বসো বলছি, বসো। দেখো, মন্ত্রী সাহেব তো আসছেন, কোনো একটা ফুরসত মতো সাহেবকে তোমার ছেলের কথাটা বলবে, কেমন? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বাথরুম পরিষ্কার করতে তো তুমি ঘরে ঢুকবে, কোনো একটা সময় অবশ্যই বলবে, ঠিক আছে? মন্ত্রী সাহিব আমার বিটাকে শহরে নিয়ে যাবেন? হ্যাঁ, কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই করে দিতে পারবেন। মন্ত্রী সাহিব আমার বিটাকে भी মন্ত্রী বানাবেন? হ্যাঁ, বানাতেও পারেন। তো फिर শহর থেকে আমার বিটা जब মন্ত্রী হয়ে আসবে তখন কি ঘরে থাকবে? হ্যাঁ হ্যাঁ, থাকবে থাকবে, তুই কাজটা তাড়াতাড়ি শেষ কর। তো আমি আমার বিটার সঙ্গে কি করে ঘুমাবো? এই কেয়ারটেকার সাহেব, আমি আমার বিটার সঙ্গে কি করে সাহেব আদিবাসী মন্ত্রী হয়ে পরের দৃশ্য, গভীর রাত্রি, দূরে কোথাও মাদল বাজছে। আদিবাসী বস্তিতে বোধহয় কোনো উৎসব চলছে। খুবই স্তিমিত, অথচ হাস্য কলরলে মুখর নারী পুরুষের কণ্ঠেরও আভাস মিলছে। আজ মাঝে মাঝে একটা দুটো জানোয়ার ডেকে জানান দিচ্ছে এখন অরণ্য জেগেছে। বন দপ্তরের সুসজ্জিত ডাকবাংলোর ঘরেতে এখন দুজন, মন্ত্রী সুদর্শন পালেকার, বয়স বড়জোর 40-42, এবং তার বছর 45-এর সুন্দরী স্ত্রী বৈজয়ন্তী। শরীর ঠিক আছে তো? কেন হঠাৎ শরীরের কথা? না, বারবার টয়লেটে যাচ্ছ। ও ঘরের জানলায় দাঁড়িয়ে ঝর্ণাটা দেখছিলাম। সে তো অনেক নিচে, দেখা যায়। আজ পূর্ণিমা। ইজ ইট? পূর্ণিমা জেনেই তো জঙ্গলে বেড়াতে এলাম। যদি জানতাম তোমার অফিসটাকেও এখানে উঠিয়ে নিয়ে আসবে, বেড়াতে আসার কথা মুখেও আনতাম না। সরি, ভেরি ভেরি সরি। চলো বাইরেটা একটু পায়চারি করে আসি। না, সারাক্ষণ দুটো চিতা কাঁধের ওপর ফসফস করে গরম নিঃশ্বাস ফেলতে ফেলতে কাঁধ পিছন পিছন ঘুরে বেড়াবে, এ আমার পছন্দ নয়। দূর পাগল, বাংলোর বাইরে আলো দেওয়া হয়েছে, এই দুদিন কোনো জঙ্গলি জানোয়ার কাছে ঘেঁষবে না। চলো তো। আমি তোমার 2 বডিগার্ডের কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা, আমি কেন এত মাথা মোটা হয়ে যাচ্ছি বলো তো? সুদর্শন প্লিজ, দেহরক্ষীর সঙ্গে নিয়ে পূর্ণিমার রাতে কেউ বেড়াতে যায় না, এমনকি জঙ্গলেও না। তাই না? বসন্তের এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই। তোমার গলায় এখনো সুর আসে? আসে বিজু, আসে, সব কিছু আসে, শুধু তোমার আমার সম্পর্কের উষ্ণতাটুকু ছাড়া। আমাদের পারস্পরিক সম্পর্কের দূরত্বের বিষয়টা আমরা দুজনে প্রতি মুহূর্তে অনুভব করছি, কিন্তু এই পরিবেশে এই বিষয়টা ভুলে থাকা যায় না। আমার প্রচণ্ড ব্যস্ত রাজনৈতিক জীবনের শীতলতার জন্য দায়ী, এই দায় স্বীকার করে নিয়েও বলছি, এখন তো এখান থেকে ফিরে আসা যায় না।
আর এটা তো তুমি মানবে যে আমি এখন যে পজিশনে আছি এই সামান্য প্রোটোকলটুকু আমাকে মেনে চলতে হয়। সুদর্শন, সুদর্শন, আমি আমি জানি সুদর্শন, আমি বুঝি। তাই বলে স্বামী স্ত্রীর নির্জন ভ্রমণে সামনে পেছনে দেহরক্ষী, এটা আমি ভাবতেই পারি না। আচ্ছা সুদর্শন, একটা বাঘ আর বাঘিনী সত্যি যদি আমাদের পেছন পেছন হাঁটতো, কি ক্ষতি হতো? হ্যাঁ, কি ক্ষতি হতো? একজন নারী আর পুরুষ ভরা চাঁদের নরম আলোয় গভীর বনে এসে প্রেম করছে, আর একটা বাঘ আর বাঘিনী শিকার ধরতে এসে তাই না দেখে থমকে গেছে। ভাবো একবার। বাহ, যদি প্রেম দিলে না প্রাণে, কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে, যদি মারাঠা বিশ্ববিদ্যালয়ের সেই এক বিনুনি মেয়েটা এতটুকু বদলাইনি। আর হয়েছিল তো তাই, মনে নেই তোমার? ইউনিভার্সিটি থেকে সেই প্রথম ছেলেরা আর মেয়েরা একসঙ্গে এক্সকারশনে গেলাম। হ্যাঁ, ছেলেদের ক্যাম্প আর মেয়েদের ক্যাম্পের মধ্যে যেন দু দেশের ফারাক। মাঝে পাহারায় থাকতেন বিএসএফ যেন। আর তারই মধ্যে লুকিয়ে পালিয়ে দৌড়তে দৌড়তে চলে গিয়েছিলাম একেবারে গভীর জঙ্গলের মাঝখানে। আর তারপর হঠাৎ বন জঙ্গল কাঁপিয়ে চিতাবাঘের হুঙ্কার। তারপর গোটা ফিরতি পথটা আমার কোলে বসে ফিরেছিলে, তুমি মনে আছে? কি হলো, চুপ করে গেলে কেন? ওসব দিন কেউ ভুলে না। তোমার এখন খুব একা লাগে না বিজু? আমি সুদর্শনের বউ হতে চেয়েছিলাম, মন্ত্রী স্ত্রী নয়। কিন্তু আমার রাজনৈতিক জীবনের প্রেরণা তো তুমিই ছিলে বিজু। ছাত্রনেতা হিসেবে তখন তোমার লড়াইয়ের বিষয় ছিল বিশ্ববিদ্যালয় হরিজনদের জন্য সংরক্ষিত আসন। তোমার কি মনে হয় আজ আমি আমার লড়াইয়ের জায়গা থেকে সরে এসেছি? জানি না, একে অপরের মনের কথা বুঝবার মতো স্বামী স্ত্রী এখন আর আমরা নই বোধহয়। আসলে কি জানো, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে তোমরা বোধহয় মানুষকে বঞ্চিত করো, আর বঞ্চিত যে করো সেটা মনে মনে নিশ্চয়ই জানো। আর বঞ্চনার ক্ষোভে কখনো আক্রমণ আসতে পারে এই অনুমানে সব সময় নিরাপত্তার বেষ্টনীতে ঢুকে কুঁকড়ে বসে থাকো। এসব কথা তুমি রাগ করে বলছো বিজু। খুব বঞ্চনা এসব থাকবেই। কেউ চাইছে আজাদ কাশ্মীর, কেউ চাইছে গোর্খাল্যান্ড, কেউ বা বড়ো। আমরা চাইছি অখণ্ড ভারত। লড়াই রয়েছে, সুতরাং নিরাপত্তারও প্রয়োজন। আর তাছাড়া উগ্রপন্থীদের ক্ষোভের কথা না হয় ছেড়েই দিলাম, স্ত্রী হিসেবে তোমার ক্ষোভ তো বড় কম নয়। আমি নিজের ঘরেই নিরাপত্তার অভাব বোধ করতে শুরু করেছি বিজু। আমজনতার মনে যখন বিশ্বাসে চিড় ধরে, রাজনৈতিক চালেই আবার সেই বিশ্বাস অর্জন করে নি। যারাই রাজনীতি করেন তারা সকলেই এমনটাই করেন। কিন্তু তোমার বিশ্বাস অর্জন করতে তো রাজনৈতিক চাল চালতে পারি না। তুমি যে আমার স্ত্রী। আসলে আসলে আমাদের রাজা রানীর গল্পে একটা রাজপুত্রের বড় প্রয়োজন ছিল। আমার এই অক্ষমতা, আমি তোমাকে সেটা দিতে পারিনি। বাহ, সুন্দর সুন্দর তোমার আত্মবিশ্লেষণ। আসলে সুদর্শন, তোমরা খুব সহজে সব সমস্যার সমাধান করে দিতে পারো। এই জন্যই তো লোকে তোমাদের নেতা বলে মানে। বিজু, এত রাত্রে এই ব্যাপারে ফার্দার ডিবেট করার মুড আমার নেই। এসো, শুয়ে পড়বে। তুমি শুয়ে পড়ো, আমার ঘুম আসছে না। দেখি বাথরুমে গিয়ে একটু ঘাড়ে মাথায় জল দিয়ে আসি। বিজু, 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 কি হয়েছে কি? বিজু, বিজু, দরজা! আই মাস্ট কল দ্য গার্ডস। বিজু, কি হয়েছে কি? বাথরুমটা দেখো। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি দেখছি। কি এটা?
কোত্থেকে এলো? জানি না, আমার পা ধরে টানবার চেষ্টা করছিল, নেশা করেছিল। আমি ভয় পেয়ে শাওয়ারের হাতলটা দিয়ে ওর মাথায়, তারপর থেকে আর নড়ছে না। একটু দেখো না, লোকটা কি হলো? বিজু, কি হলো? কথা বলছো না কেন? লোকটা বোধহয় আর বেঁচে নেই। না না, এ হতে পারে না। কোথায় যাচ্ছ? মেডিকেল ইউনিটে কাউকে ডাকি। না, কাউকে ডাকার দরকার নেই, চুপচাপ বসো, আমাকে একটু ভাবতে দাও। মানুষটা নেই, এখন লাশটার কথা ভাবতে হবে। চুপ করো, এখন কেঁদে কেটে লোক জ্বালিও না। যারা সঙ্গে এসেছে তাদের বিশ্বাস নেই। রাজনীতিতে কেউ কারোর বন্ধু হয় না, যা করতে হবে গোপনে। পাশের ঘরে জানলাটা খুলেছিল কে, তুমি? হ্যাঁ, নিচের ঝর্ণাটা দেখার সময় এ ঘরে আসবার আগে বন্ধ করতে ভুলে গিয়েছি। চালবে ওই জানলাটা দিয়ে ঢুকেছে। আশ্চর্য, একবারও মনে হলো না জানলাগুলোতে গ্রিল। জানোয়ার ঢুকে পড়লে তুই। শোনো, দরজাটা বন্ধ রাখো, আমি একটু আসছি। না, ওই ঘরটা ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে, করিডোরে সিগারেটটা খাবো। ওকে স্যার, ওকে। শুনুন, স্যার, আপনি কি এতক্ষণ আমার দরজার বাইরে ডিউটি করছিলেন? না স্যার, আসলে ওই বাংলোর বাইরে আর্ম ফোর্স রয়েছে, একটা জানোয়ার হঠাৎ দেখে উঠলো, তাই উঠে এলাম আর কি। নো প্রবলেম, এখানে একটা মাছি ঢোকার সুযোগ পাবে না। আপনি আপনি ঘরে গিয়ে শুয়ে পড়ুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বিজু, দরজাটা বন্ধ রাখো, আমি দেখি নোয়েলকে পাই কিনা। কি প্রবলেম হয়েছে স্যার? বাথরুমটা দেখুন। আমি এক্ষুনি দেখছি। মানে ও ভেতরে এলো কি করে? আহ, আমার স্ত্রী পাশের ঘরের জানলাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়েছিল, ঢুকে পড়ে ওকে ওইভাবে পড়ে থাকতে দেখে। বিজু, আপনার ভয় পাওয়াটা স্বাভাবিক ম্যাডাম। মানুষ খুব ভালো লোক, ও আমাদেরই সুইপার। আসলে আজ বিকেল থেকে ওর মাথায় চেপেছিল ওর ছেলেটাকে শহরে নিয়ে গিয়ে লেখাপড়া বা শেখাবার আবদার করবে আপনাদের কিন্তু কাছে। মাঝরাতে এইবার লুকিয়ে চুরিয়ে ঘরে ঢুকবার কি প্রয়োজন ছিল? নেশা করে ফেলেছি স্যার। ড্রাইভার লাইফ, এদের আছিটা কি? বউটা মারা গেছে, ছেলেটাকে কিছু একটা বানাবার জন্য মরিয়া হয়ে গেছে লোকটা। হয়তো ভেবেছিল সিকিউরিটি পেরিয়ে আপনাদের কাছে আসতে পারবে না, তাই। বিজু, স্যার, একটা অনুরোধ করব, ওর নেশা কেটে গেলে ওকে আপনি প্রশ্ন করুন। যদি জবাব ঠিক না পান তখন না হয় সিকিউরিটি হাতে তুলে দেবেন। মানে এখনো যখন কোনো ব্যবস্থা নেননি আর। ও অ্যারেস্ট হয়ে গেলে ও 4 বছরের ছেলেটা না খেতে পেয়ে মারা যাবে। মিস্টার ডিসুজা, এ স্যার, মানুষটা বোধহয় আর না না, ওই রকম মরার মতো পড়ে থাকি, আগে অনেকবার করেছি। আপনার মেডিকেল ইউনিটে কাউকে। নল, কাউকে ডাকার দরকার নেই। আমি বলছি মানুষটার বেঁচে নেই, আমার ধারণা ও আগেই। আমি খুব ভয় পেয়ে শাওয়ারের হাতলটা দিয়ে ওর মাথায়। দরজাটা বন্ধ করে ওই চেয়ারটায় বসুন মিস্টার ডিসুজা। রিল্যাক্স, আসুন, একটা সিগারেট ধরান। হুম, শুনুন মিস্টার ডিসুজা, এ স্যার, আমাদের কোনো সন্তান নেই। বাথরুমে যে লোকটা মরে পড়ে আছে ওর ছেলের দায়িত্ব আমরা নেব। আমাদের নিজের ছেলের মতোই মানুষ হবে, কিন্তু লাশের দায়িত্বটা আপনাকে নিতে হবে। স্যার, রাজনীতির কোনো লোককে আমি বিশ্বাস করি না, আপনাকে করছি। মনে রাখবেন, আপনি মন্ত্রীর বিশ্বাসভাজন হলেন। রাতের অন্ধকারে এই লাশের ব্যবস্থা করতে হবে। নেশার ঘুরে মানুষটা নদীর স্রোতে ভেসে যেতে পারে, অথবা জঙ্গলি জানোয়ারের খাবার হতে পারে। কি করলে ভালো হয় সেটা আপনি আমার থেকে ভালো বুঝবেন, মানে কোন মৃত্যুটা মানানসই। স্যার, আপনার দায়িত্ব শেষ করে আপনি গোয়ায় ফিরে যাবেন, একটা বড় সড়ো হোটেলের মালিক হয়ে যাবেন আপনি রাতারাতি। আজকের এই ঘটনাটা মনে রাখাই দরকার হবে না আপনার। আশা করি সব মানুষই
নিজের ভালো বোঝে। সেটা তো আমি বটেই স্যার। চাই সব মানুষেরই ভালো হোক, সবাই সবার কাজে লাগুক। কিন্তু স্যার আমি কি পারবো? পারতেই হবে নোয়েল। আমার ঘরের বাথরুমে মৃতদেহ এবং আপনিও এখন ঘরবন্দি। হুম। সিকিউরিটির যাবতীয় প্রশ্নের দায়িত্ব তো আপনাকেই নিতে হবে। একজন মৃত এবং একজন জীবিত, এই দুই মানুষ মাঝরাতে মন্ত্রীর ঘরে ঢুকলো কেমন করে এবং কি কারণে? বাইরে এত সিকিউরিটি, লাশটা নিই কেমন করে? লাশ পাচারের বুদ্ধিটা আমার দেওয়া উচিত নয়, স্যার তবু পাশের ঘরে জানলা খুললেই গভীর খাদ এবং তলায় বয়ে যাচ্ছে নদী। লাশটা জানলা টপকে ফেলতেই যা পরিশ্রম, বাকিটা মানুষ নিজের দায়িত্ব নিজেই নিয়ে নেবে। ও তাহলে আমি তাই মিস্টার করি, স্যার। ডিসুজা, জি, স্যার। সিগারেটটা শেষ করে নিন। ও। এত তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। বছর কুড়ি পার হয়ে গেছে। আদিবাসী মানুষের 4 বছরের শিশুপুত্র এখন মন্ত্রী পরিবারের সম্ভ্রান্ত যুবক বনরাজ পালেকার। সরকার অনুমোদিত মন্ত্রী আবাসে সুদর্শন ও বৈজয়ন্তীর গৃহে আজ সকাল থেকেই উৎসবের আনন্দ পরিলক্ষিত হচ্ছে। সুদৃশ্য ফুলে ফুলে ঘর ভরে আছে। বৈজয়ন্তী এবং পুত্র বনরাজ দরিদ্র মানুষকে বস্ত্র বিতরণ করছে। ঘরের একপাশে একটি আসনে বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন 62 বছরের মন্ত্রী সুদর্শন। কাজ করতে পারেনি, আমাদের সংগঠনও দুর্বল হয়ে গিয়েছিল, তাই এই 12 বছরে আমরা সরকার করতে পারিনি। কিন্তু দেশের মানুষের মন থেকে যে কখনোই দূরে সরে যায়নি, এই নির্বাচনে বিপুল ভোটে জয় সেটাই প্রমাণ করে দিল। এটা 2018 সাল। আপনারা উৎখাত হয়েছিলেন 2006 সালে। স্থায়ী সরকার গঠনের চেষ্টায় এই 12 বছরে যে পরিমাণ নির্বাচন হয়েছে, মানুষের আঙুলের কালি ফিকে হবারও ফুরসত মেলেনি। তা আপনাদের সরকার কদিন টিকবে বলে আপনার ধারণা? দেখুন, সব দিক থেকেই অত্যন্ত খারাপ সময়ের মধ্যেই আমরা আবার ফিরে এলাম। সমস্ত ইন্ডাস্ট্রিগুলোই বিদেশিদের হাতে বিক্রি হয়ে গেছে। কৃষির ক্ষেত্রেও একই অবস্থা। ধানই বলুন বা রবি শস্য, পেটেন্ট রাইটের দাবি মেটাতেই দেউলিয়া হতে হচ্ছে। আজকেই কাগজে দেখবেন ডলারের দাম আবার বেড়ে দাঁড়িয়েছে 82 টাকা 38 পয়সা। শহরের বুকে আবার পালকি চালু করবার কথাটা কি সত্যি আপনারা ভাবছেন? জাপান ম্যাগনেটিক রেলওয়ে চালু করে দিয়েছে, চায়না থেকে রিক্সা উঠে গেছে। পালকি চালু করে দিয়ে তাহলে কি আমরা প্রিমিটিভিটির দিকে এগোচ্ছি, পেছচ্ছি? আদিমতার দিকে আমরা তো ফিরে গিয়েইছি। যে 12 বছর আমরা সরকারে ছিলাম না, সেই সময়ের মধ্যে আদিবাসী হরিজনদের গ্রামগুলোতে কি ঘটনা ঘটেছে আপনারা পড়েননি, শোনেননি? মৃত সন্তান প্রসব করে সেই পরিবারের মানুষজন মৃত শিশুটিকে আগুনে ঝলসে খেয়েছে। কেন? পেটের জ্বালায়। শহরের মানুষের গায়ে হয়তো এই প্রাইস হাইকস হয়ে যাচ্ছে, বাট হোয়াট অ্যাবাউট দ্য আদার্স? এই কারণেই আমরা এমন কিছু প্রকল্পের কথা ভাবছি যাতে কায়িক পরিশ্রম করে কিছু মানুষ পেট ভরাতে পারে। পালকির প্রবর্তন তার ভেতরে একটা। আপনার কি মনে হয় এই নতুন সরকার গরিব মানুষদের খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে সক্ষম হবে? নিশ্চয়ই। কেমন করে? রেশনে আতপের দামও তো 18 টাকা কিলো, ডাল 55 টাকা, নুন 12 টাকা, মিলের ধুতে কমপক্ষে 200, মাছ মাংস তো স্বপ্ন। তাহলে কি আমরা ধরে নিতে পারি আপনার সরকার সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টকেই মেনে নিচ্ছে? দেখুন, সে আপনারা যাই মনে করুন, আওয়ার গভর্নমেন্ট উইল সার্ভাইভ বিকজ উই আর দ্য ফিটেস্ট। আজ এই অবধি, আমাকে আবার শপথ গ্রহণের অনুষ্ঠানে যেতে হবে। ওকে, থ্যাংক ইউ স্যার। নমস্কার। নমস্কার। আচ্ছা ম্যাডাম, দীর্ঘ 12 বছর পরে আপনার স্বামীর প্রত্যাবর্তন আপনার কেমন লাগছে? দেখুন, নির্বাচনে জেতাটা বড় কথা নয়। যে 12 বছর আমার স্বামী সরকারে ছিলেন না, সেই সময়টাতেও উনি দরিদ্র মানুষের ভেতরে কাজ করেছেন, আর সেই কাজেরই ফল এটা। মা, তুমি ভেতরে যাও, বাবার দেরি হয়ে যাচ্ছে। একে তো ঠিক আমার চিনলাম না। ছেলে বনরাজ। আচ্ছা আচ্ছা, প্রত্যক্ষ রাজনীতিতে
আপনাকে কবে দেখতে পাবো? দেখুন, আমি রাজনীতির কিছু বুঝি না। আপনি এড়িয়ে থাকলে চলবে কি করে? রাজার ছেলেকে যুবরাজ তো হতেই হয়। আমি রাজার ছেলে নই, আমি পালিত পুত্র। এই বাড়িতে এসে কতটা মন্ত্রী পেয়েছি জানি না, কিন্তু বাবা এবং মাকে পেয়েছি। ছবি তুলবেন না প্লিজ, না প্লিজ তুলবেন না। ইউনিভার্সিটিতে আমার বন্ধুরা আমাকে খ্যাপাবে। নাইস বয়। আচ্ছা, আমরা তাহলে আসি। হ্যাঁ আসুন, নমস্কার। নমস্কার। স্যার, বলুন। মহারাজের কৃপা চাইতে এসেছি। আজ বাইরে দেখলাম গরিব মানুষের ঢোকার কোনো বাধা নেই, সুযোগটা পেয়ে গেলাম তাই। হ্যাঁ নিশ্চয়ই, সকলকে দেওয়া হচ্ছে, আপনিও নিন। আমার তো ওইটুকুতে হবে না স্যার, আমি বালিকার্জির পুরনো লোক, খুবই স্নেহ করতেন আমাকে। হ্যাঁ ঠিকই, কিন্তু এখন তো বাবাকে পাওয়া যাবে না, উনি শপথ গ্রহণে যাবেন। বাবা, এই? আপনি যদি আপনার বাবাকে একবার বলেন যে নোয়েল ডিসুজা এসেছে, তাহলে শপথ গ্রহণ উনি পিছিয়ে দেবেন। তার মানে? আপনাকে বলবো? হ্যাঁ বলুন। এখানে নয়, অন্য কোথাও বলা যাবে? হ্যাঁ, আমার আমার ঘরে আসুন। একই দিনে, সময় দুপুর। রাজ, রাজু, রাজ বাবা, সীতারাম। আয় মাইজি, কিছু চাই মাইজি? না না, কিছু না, তুই যা। ছি। শোন, হ্যাঁ মাইজি। তোদের সাহেব এক্ষুনি ফিরবেন, উনি ফিরলে বাইরের দরজাটা বন্ধ করে দিস। মাইজি? ক্লান্ত হয়ে ফিরবেন তো, কেউ যেন বিরক্ত না করে। জি। রাজু, রাজু, রাজ, কি করি আমি? এও তো আসছে না এখনো, কখন থেকে ফোন করে যাচ্ছি, শপথ গ্রহণ না সেরে। কি ব্যাপার, এত বারে বারে ফোন করছিলে কেন? শপথ গ্রহণ শেষ না করে তো চলে আসতে পারি না? বসো, জরুরি কথা আছে। কি ব্যাপার, কি এমন জরুরি কথা? আমি না, তোমার ছেলে কিছু বলতে চাই। বানরাজ, আদর দিয়ে দিয়ে তুমি ওর মাথাটা একেবারে খেয়েছো, যখন তখন এই প্রথম ওর গলায় আমি আদেশ শুনতে পেয়েছি, আবদার নয়। হুম, কোথায় ও? ওর ঘরে। ডাকো। রাজ, রাজ বাবা, রাজ বাবা, তোমার বাবা এসেছেন। রাজু, তোমাকে ডাকতে বলে সেই যে ঘরের দরজা বন্ধ করেছে সকাল থেকে, সারাদিন বেরোয়। ঠিক আছে ঠিক আছে, এখন তাড়াতাড়ি মান ভাঙাও, আমার অনেক এই যে বনরাজ, বলো কি বলবে, আমার একদম সময় নেই। আমারও। আমাকে তোমরা কোথায় পেয়েছিলে? রাজ, এই 20 বছর বাদে নিজের বাপ মাকে এই প্রশ্নটা কেউ জিজ্ঞেস করে বাবা? এইটা আমার প্রশ্নের জবাব হলো না। কিন্তু রাজ, বিজু, এই 20 বছরে তোমাকে কি আমরা নিজের ছেলের মতো বুকে ধরে মানুষ করিনি? নিজের ছেলের চাইতেও বেশি বাবুজি। কিন্তু আমার জানার দরকার আছে, বলো আমাকে কোথায় পেয়েছিলে? আমি আর তোমার মা একবার পাহাড়পুরের জঙ্গলে বেড়াতে গিয়েছিলাম, তো সেখানেই এক আদিবাসী দম্পতির কাছ থেকে আজ সকালে নোয়েল এসেছিল। নোয়েল ডিসুজা, আমার বাবার ডেড বডিটা যার হাত দিয়ে ডাক বাংলোর জানালার বাইরে দিয়ে গভীর খাদের মধ্যে ফেলে দেবার কাজটা করিয়েছিলে তুমি। রাজ,
কি বলছিস তুই? না গো মা, তোমার কোনো দোষ ছিল না। সব শুনেছি আমি। ভয় পেয়ে তুমি ভুল করেছিলে। ভুল কেন, তুমি তুমি ঠিকই করেছিলে। তুমি তোমার ভয়কে মেরেছ, আমার বাবাকে নয়। না গো মা, তোমার কোনো দোষ ছিল না। আমিও যা করেছিলাম সে তো তোমার মাকে বাঁচাতে। অনিচ্ছাকৃত অপরাধ হলেও সেটা হত্যা বলেই চিহ্নিত হতো। হয়তো হয়তো শাস্তির মেয়াদ কম হতো, কিন্তু শাস্তি তো হতো। সত্যি সত্যি তুমি মাকে বাঁচাতে আদিবাসী মানুষটার লাশ সরিয়ে ফেলেছিলে, নাকি নিজের পলিটিক্যাল ইমেজ বাঁচাতে, নিজের মন্ত্রিত্ব বাঁচাতে? কি সব বলছিস তুই? রাজ, বিজু, ওকে বলতে দাও। তুমি বিজু। তুমি তুমি বুঝতে পারছো ও আমি কি সব বলতে চাইছে? বুঝতে পারছি বিজু, সব বুঝতে পারছি। এরকম একটা মুহূর্তের মুখোমুখি যে আমাদের হতে হবে সেটা তো আমরা জানতাম বিজু। ওর হৃদয় উজাড় করা সমস্ত ক্ষোভ অভিযোগের সামনাসামনি আমাদের হতেই হবে। বলো বনরাজ, বলো বলো তুমি কি বলতে চাও? ধরো ধরো আজ আজ যদি আমি সব পুরনো কথা ফাঁস করে দেবার হুমকি দিই, তাহলে তুমি নিজেকে বাঁচাতেই আমাকে কি আর বাঁচতে দেবে বাবা? রাজু, না 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 না, তেমন কাজ আমি আমি কখনোই করব না, কখনোই না। শুধু শুধু সত্যিটা বলো। আমি বোধহয় ততটা অমানুষ ছিলাম না যতটা তুমি আমাকে ভাবছো বনরাজ। তাহলে একটা মৃত মানুষের 4 বছরের শিশুপুত্রের দায় সারা জীবনের মতো বুক পেতে আমি নিতাম না। না, সেটা যে করেছিলে তুমি তোমার বিবেকের দংশন থেকে, তাও আমি বলবো না। আসলে এক রাত্রিতেই তুমি তোমার স্ত্রীর কাছে ধরা পড়ে গিয়েছিলে যে রাজনীতিকে রুদ্ধে তুমি একজন ঠান্ডা মাথার হত্যাকারী। রাজু বাবা, আর এর সাথে সাথে তুমি মার কাছে আর এও প্রমাণ বলিস করতে না। চেয়েছিলে যে তুমি কতটা উদার, এবং সেই কারণেই তড়ি ঘড়ি আমাকে মায়ের বুকে তুলে দিয়েছিলে। রাজ, রাজ, হয় তুই চুপ কর, নয় বাইরে গিয়ে সবাইকে বলে দে তোর মনের জ্বালা জুড়ো। তোমরা কি ভাবছো যে 20 বছর আগের একটা আদিবাসীর জন্য আমি কষ্ট পাচ্ছি? রাজ, একেবারেই না। আসলে আসলে আমি আমার বাবাকে চিনে ফেলেছি। দেশের আর 5টা রাজনীতিকের থেকে সেও আলাদা কিছু নয়। মাগো, মাগো, তোমাদের ঘরে আমি মানুষ হব এই কথাটা জানতে পারলে মানুষ নামের ওই ট্রাইবালটা হাতির পায়ের তলায় মাথা দিয়ে এমনিতেই মরতে রাজি হতো। রাজু, নোয়েল ডিসুজা আমাকে বলেছে ওই মানুষটার স্বপ্নের কথা। চুপ কর বাবা, তুই চুপ কর। নোয়েল কি আমাদের ক্ষতি করবে রাজ? ওর কথায় কি মনে হলো তোমার? তুমি তুমি নতুন করে মন্ত্রী হয়েছ, ও নতুন করে টাকা চায়। গোয়ার হোটেলের ব্যবসা সব লাটে তুলে দিয়ে বসে আছে। বলল 2015-এর ফোর্ট গালফ ওয়ার গোয়াকে বিষাক্ত করেছে, তাই ওখানে এখন কেউ বেড়াতে যায় না। আর বলল পেটের দায়ে প্রস্টিটিউশনের লাইনে এখন ঝাঁকে ঝাঁকে ভার্জিন আসছে, তাই তোমার থেকে টাকা নিয়ে একটা বেশ্যাখানা খুলবে। ওকে ওকে আবার আসবে বলে গেছে। ও ও আর আসবে না। ওকে আমি সকাল বেলাতেই গলা টিপে খুন করেছি। রাজ, কি আমার ঘরে ওর করেছিস? লাশটা পড়ে আছে। ওর লাশের একটা ব্যবস্থা করো। ওটা তো তুমি ভালোই পারো। না 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 রাজু, এই কাজ তুমি করতে পারো না রাজু, এই কাজ তুমি করতে। সত্যি সত্যি আমি পারি না। আমার শিক্ষা, আমার রুচি আমাকে এই কাজ করতে শেখায়নি।
আমি আমি তোমাদের ভয় দেখাচ্ছিলাম। তবে একটা কথা আমি ওই ক্রিমিনালটাকে বুঝিয়ে দিয়েছি, যে বাড়ির ত্রিসীমানায় আমি ওর ছায়াও যদি দেখতে পাই তাহলে আমি ওকে কুকুরের মতো গুলি করে মারবো। মাগো, বাবা, মাগো, আমার মায়ের একটা ভুলের এত বড় মাসুল কেউ চাইবে? এও কি কখনো হয়? মাগো, মাগো, আমি যাই। কোথায়? পাহাড়পুরের জঙ্গলে। না না রাজ, না রাজ, তুমি আমায় ধরে রেখো না মা। না কিন্তু রাজ, এরা আমাকে দিয়ে কুমকি হাতির কাজ করাবে। ওইসব সরল সিধে মানুষগুলোকে ধরে এনে দলের মিছিলে জোটাবে। শোন রাজ, একটু বোঝার চেষ্টা করো মা। 47 থেকে 2018 এই 71টা বছর ধরে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, মিছে মিছে স্বপ্ন দেখাচ্ছে। রাজু, যে স্বপ্ন দেখে আমার বাপটা মা। আমি যাই। কোথায় কোথায় যাচ্ছিস রাজ? রাজ তুই কোথায় যাচ্ছিস? রাজু, আমার আমার মাটিতে, না যেখানে আমায় মানায়। না রাজ, রাজ, রাজু। বিজু, বিজু শান্ত হও, বিজু শান্ত হও। রাজু চলে গেল সুদর্শন। এটাই হয়তো ভবিতব্য ছিল। কষ্ট হলেও এটা আমাদের মেনে নিতে হবে। আমি যে মা সুদর্শন, মায়ের বেদনা তুমি কি করে বুঝবে? রাজনীতি ছাড়া আর কিচ্ছু বোঝো তুমি? কিচ্ছু না। তাই তাই তুমি ওকে বাধা দেবার চেষ্টাও করলে না। কোনো লাভ হতো না বিজু। ওর আবেগকে রুদ্ধ করার কোনো কৌশল আমাদের রাজনীতির ব্যাকরণে নেই। বনরাজ আমাকে স্বার্থান্বেষী রাজনীতিবিদ বলে ঘৃণার দৃষ্টিতে দেখে গেল। তুমিও তাই। হ্যাঁ বিজু, আমি রাজনীতিবিদ, কিন্তু আমি একটা মানুষও। আমারও ব্যথা, বেদনা, মমতা সব কিছু অনুভূতি আছে। একটা কথা বোধহয় আমি কাউকে বিশ্বাস করাতে পারবো না। চতুর রাজনীতিবিদ সুদর্শন পালেকার অন্তত দুটো সম্পর্ককে রাজনীতির ঊর্ধ্বে রাখতে চেয়েছিল। এক তুমি আর এক বনরাজ। সুদর্শন, হ্যাঁ বিজু, ওকে পেয়ে পুত্রহীনতার শূন্যতা আমরা দুজনে মিলে ভুলতে চেয়েছিলাম। বিজু, বনের পাখিকে খাঁচায় বেঁধে রাখা যায় না। বনরাজ আমাকে সেই শিক্ষাই দিয়ে গেল। আমি হেরে গেলাম বিজু। জীবন যুদ্ধের সফল নায়ক সুদর্শনকে পরাজয়ের এই গ্লানি তো মেনে নিতেই হবে। আমার দুঃখ সেখানে নয় বিজু। আমি তোমাকে কি বলে সান্ত্বনা দেব? যদি পারো আমাকে। সুদর্শন, সুদর্শন, তুমি কাঁদছো? আমার যে আর কেউ নেই বিজু। না না সুদর্শন, দেখো দেখো তোমার পাশে